হ্যাঁ, দেখো এখানে ভোল্টেজ রেগুলেশন কেন সমস্ত রেগুলেশনই দু রকম হয়। ঠিক আছে? ভোল্টেজ রেগুলেশন বলো, স্পিড রেগুলেশন বলো, সমস্ত মেশিনেরই ভোল্টেজ রেগুলেশন, স্পিড রেগুলেশন দু রকম হয়। একটা হচ্ছে হাই ভ্যালু, একটা লো ভ্যালু। এবার হাই ভ্যালুটা কখন হয়? যখন তুমি নো লোড দিয়ে ডিভিশন করবে। মানে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ পার্সেন্টেজ অফ রেগুলেশন ডাউন বলে লেখা রয়েছে। ঠিক আছে? ওইটাকে আমরা ধরবো না। আমরা অ্যাকচুয়ালি আপটাকেই ধরবো। কেন আপটাকে ধরবো? কারণ হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশন আমরা ওর্স্ট কন্ডিশন ধরেই চলবো। ঠিক আছে? সমস্ত ডিজাইন হ্যাঁ, ওর্স্ট কন্ডিশনটা ধরেই চলতে হয়। আর ওর্স্ট কন্ডিশন কখন হবে? যখন তুমি মানে লার্জার ভ্যালু পাবে। আর লার্জার ভ্যালু তুমি কখন পাবে? যখন তুমি ফুল লোড ভোল্টেজ এপ্লাই করবে নিচে। মানে ডিনোমিনেটর পার্টে ফুল লোড থাকবে। অ্যাকচুয়ালি আপটাই হচ্ছে আপ মানে বেশি। যেখানে যার ভ্যালু বেশি তাকে আপ বলছে। আর যার ভ্যালু কম তাকে ডাউন বলছে। না, ডাউন হচ্ছে বেস্ট কেস। ঠিক আছে? না, না, না। জিরো ভোল্টেজ রেগুলেশন মানে ওটা বেস্ট কেস নয়। জিরো ভোল্টেজ রেগুলেশন তো আমাদের ডিজায়ার্ড। ওটা আলাদা জিনিস। কিন্তু কোনো পার্টিকুলার কন্ডিশনে সাপোজ একটা পার্টিকুলার কন্ডিশনে তোমার ট্রান্সফর্মার রান করছে। তাহলে সেই কন্ডিশনে তোমার ভোল্টেজ রেগুলেশন দু রকম পাওয়া যাবে। একটা হচ্ছে ডাউন, একটা আপ। এবার ডাউনটা কি ডিক্লেয়ার করবে? ডাউনটা ডিক্লেয়ার করবে ইওর ভোল্টেজ রেগুলেশন ডিপেন্ডিং অন দ্য নো লোড ভ্যালু, যেটা একটু কম ভ্যালুতে শো করবে। আর আপ হচ্ছে কোনটা? ওই কন্ডিশনেই তোমার ওর্স্ট কেসটা, মানে ওই কন্ডিশনেই ওর্স্ট ভ্যালুটা। তাহলে কোনো ভোল্টেজ রেগুলেশন, হ্যাঁ, প্রত্যেকটা সিচুয়েশনের দুটো করে ভোল্টেজ রেগুলেশন হয়। কিন্তু তার মধ্যে যেটা বেশি সেটাকে আমরা ধরবো। কেন ধরবো? কারণ আমরা যখন কোনো ডিজাইন করব, আমরা খারাপটা ভেবেই তো ডিজাইন করব না? হ্যাঁ, এই জন্য ভোল্টেজ রেগুলেশন। হ্যাঁ, হ্যাঁ, ওর্স কেস ধরেই করতে হবে। যেকোনো কন্ডিশনে ওর্স কেসটা ধরেই করতে হয়। তাই জেনারেলি ডিফল্টে ফুল লোড ভ্যালু দিয়ে ডিভিশন হয়। এটা কখনোই ইউজ হয় না। ইন প্র্যাকটিস কখনোই ইউজ হয় না। ইভেন কোনো এক্সামে বা কোনো কোয়েশ্চেনেও দেখবি ভোল্টেজ রেগুলেশনে তুমি নো লোড ভ্যালু দিয়ে ডিভিশন করবে না ওরা। ওরা ফুল লোড দিয়ে অলওয়েজ করবে। হ্যাঁ, সেটা ওই থাকতে পারে লেখা, ওই আপ ডাউন ওরা একটা এক্সট্রা জিনিস শো করেছে। কিন্তু এগুলো কনফিউজিং জিনিস। ঠিক আছে? তাই অলওয়েজ যেটা যেটার জন্য সেটা সেটাই ইউজ করবে। ফুল লোড ভ্যালুটাই ইউজ করবে অলওয়েজ। ওকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি দেখো এবার আমি স্টার্ট করছি। আচ্ছা, আজকে কিছু নিউমেরিক্যাল করব বলেছিলাম, ডিপেন্ডিং অন ট্রান্সফরমার। আর আজকে ট্রান্সফরমার কম আগের দিনই হয়ে গিয়েছিল। আজকে জাস্ট কিছু এক্সট্রা কোশ্চেন আমরা অ্যানালিসিস করব। তারপরে যদি কোশ্চেন কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা নেক্সট, দ্যাট ইজ আমাদের কি ছিল সেটা স্টার্ট করব। আমরা লিখে নিয়েছিলাম না ট্রান্সফরমার পরে কোনটা করার কথা ছিল, সেটা স্টার্ট করব। দেখে নেব আমরা, সেটা স্টার্ট করব। ওকে। সো আজকের যে ফার্স্ট কোশ্চেনটা সেটা দেখো, আমি কোশ্চেনটা টাইপ করি আগে। প্রবলেম নাম্বার 1। A 20 kVA, a 20 kVA single phase transformer, transformer, transformer of 2000 slash 500 volt at no load has R1 equals to 5 ohm, 5 ohm, comma, X1 equals to 13 ohm, comma, X2 equals to 0.35 ohm.
and R2 equals to 0.5, sorry, 0.3 ohm. Find find the appropriate find the appropriate value of the secondary voltage at full load, FL মানে full load, comma 0.82 power factor lagging when the supply voltage is 2000 ভোল্ট। দেখো এটা খুব ভালো কোশ্চেন একটা। ওকে, সো এখানে কি কি দেওয়া আছে আগে একটু দেখে নিই, তারপরে আমরা স্টার্ট করছি সলিউশনটা। লেটস স্টার্ট। Power P equals to 20 kVA, that means 20 into 10 to the 3। আচ্ছা, 2000 by 500 তার মানে কি? তার মানে হচ্ছে সাপ্লাই ভোল্টেজ V1 equals to 2000, secondary voltage V2 equals to 500, R1 দিয়ে দিয়েছে, এটা আর লিখছি না, এখান থেকেই বলে দিলাম, X1 ও দিয়ে দিয়েছে, আর X2 দিয়ে দিয়েছে, R2 দিয়ে, চারটে প্যারামিটার দিয়ে দিয়েছে। Find the appropriate value of the secondary voltage at full load যখন 0.82 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং when the supply voltage 2000। দেখো সাপ্লাই ভোল্টেজ 2000 দিয়েছে মানে স্ট্যান্ডার্ড ভ্যালু দিয়েছে, দ্যাট ইজ রেটেড ভ্যালু। সো 2000 means it is rated supply। rated supply whatever the configuration given, the actual voltage or full voltage is appeared। ফুল ভোল্টেজই তুমি সাপ্লাই দিয়েছো 2000, তাহলে তাহলে নো লোড ভোল্টেজ কত হবে? 500। এই যে ভি টুটা এখানে অনেকে ভুল করবে জানো তো, এখানে ভুলটা কোথায় হবে আমি বলছি। এই ভি টু দেখা মাত্র সবাই ভাববে সেকেন্ডারি ভোল্টেজ তো বলে দিয়েছে, তাহলে কেন জিজ্ঞেস করছে। বাট রিমেম্বার ওয়ান থিং, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য সেকেন্ডারি ভোল্টেজ অ্যাট ফুল লোড। বাট দিস ভি টু ইজ স্পেশালি হোয়াট, এই ভোল্টেজটা কি, দিস ভি টু অ্যাকচুয়ালি ভিএনএল, রিমেম্বার। এই ভোল্টেজটা হচ্ছে নো লোড ভোল্টেজ অ্যাকচুয়ালি। সো তোমাকে কি ফাইন্ড করতে হবে? তোমাকে ফুল লোড ভোল্টেজ ফাইন্ড করতে হবে অ্যাট সেকেন্ডারি সাইড। ওকে, সো ফুল লোড ভোল্টেজ, হ্যাঁ হ্যাঁ, এগুলো নো লোড ভ্যালু দেয়, এগুলো স্ট্যান্ডার্ড ভ্যালু দেয়। হ্যাঁ, নো লোড, এটা অলওয়েজ নো লোডই দেয়। ওকে, সো এখানে তোমাকে কি ফাইন্ড করতে হবে? দেখো অ্যাকচুয়াল তোমাকে যে ভোল্টেজ রেগুলেশন ইকুয়েশন সেখান থেকেই তোমার অ্যাকচুয়ালি আসবে। তুমি মনে করো ভোল্টেজ রেগুলেশন ইকুয়েশনটা কি ছিল, আমি একটু লিখি আগে। ভিআর ইকুয়ালস টু, ভোল্টেজ রেগুলেশন ইকুয়েশন ছিল হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, যেটা তুমি বলছি দেখাচ্ছিলে বা তোমরা দেখাচ্ছিলে, সেটাই আমি বলছি। নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ, রাইট? এটাই তো মেন ফর্মুলা ছিল, ফুল লোড ভোল্টেজ রেসপেক্টে, দ্যাট ইজ এটি ডিফল্ট ফর্মুলা। ওকে, সো এই ভোল্টেজ রেগুলেশনটা তুমি মানে অ্যাকচুয়ালি তুমি যদি ভোল্টেজ রেগুলেশনের ভ্যালু তুমি এখানে জানো না বা জানার দরকারও নেই অ্যাকচুয়ালি, তোমাকে এখানে ভিএফএলটা ফাইন্ড করতে হবে ইউজিং দিস ভিএনএল। আর এই ভিএফএলটা কেন হচ্ছে, মানে ড্রপটা কেন হচ্ছে, ভিএফএল ভিএনএল থেকে কম কেন হচ্ছে? ডিউ টু কি কি ড্রপ? আই টু আর ইকিউ টু কস ফাই টু প্লাস আই টু এক্স ইকিউ টু সাইন ফাই টু, এই দুটো ড্রপের জন্যই তো হচ্ছে না। মেনলি ড্রপ তো এই দুটোই হচ্ছে। যখন নো লোড থেকে ফুল লোডে ট্রান্সফার হবে তখন কি হবে? তখন একটা আই টু নট ইকলস টু জিরো, আই টু নট ইকলস টু জিরো, আই টু ইকলস টু জিরো হলে কি হবে? এগুলো সব জিরো হয়ে যাবে না। আর এগুলো জিরো হয়ে গেলে কি হবে? তখন নো লোড ভোল্টেজ অ্যাপিয়ার হবে। মানে একটা ট্রান্সফরমারে, একটু কনসেপচুয়ালি আগে ভেবে নাও ম্যাথটা করার আগে, একটা ট্রান্সফরমারে যদি কোনো লোড না থাকে, এখানে যদি ওপেন থাকে, তার মানে কি হবে? এখানে আই টু ইকুয়ালস টু জিরো, আর আই টু জিরো হলে কি হবে?
নো ড্রপ উইল বি টেকিং প্লেস ইন দ্য সেকেন্ডারি সাইড। ড্রপ যদি না হয় তাহলে কি হবে, ভিএনএলটা অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি নো লোড ভোল্টেজ, মানে এটা তখন ফুল লোড এখানে অ্যাপ্লাই হবে, যেটা 500 দেওয়া আছে। সো 500 থেকে স্পেশালি দুটো ড্রপ হবে। কি কি ড্রপ হবে? আই টু আর ই কিউ কস ফাই টু, আর আই টু এক্সি কিউ সাইন ফাই টু। এই দুটো ড্রপকে তুমি যদি সাবস্ট্রাক্ট করে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ফুল লোড ভোল্টেজ। ঠিক আছে, আমি আবার বলছি দেখো, নো লোড থেকে যেই তুমি ভোল্টেজ এই লোড অ্যাপ্লাই করে ফুল লোডে আসবে, তখন ভোল্টেজটা ড্রপ করে। কেন ড্রপ করে? ডিউ টু দিস টু প্যারামিটার, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। ডিউ টু দিস টু প্যারামিটার, আই টু আর টু এক্সি কি কস ফাই টু, আর আই টু এক্সি কিউ টু সাইন ফাই টু। তাহলে এই ম্যাথটা স্পেশালি যেটা ফাইন্ড করতে হবে না, সেটা অ্যাকচুয়ালি আর ই কিউ আর এক্সি কিউ, মানে সেকেন্ডারি সাইডে রেসপেক্টিভ প্যারামিটারগুলো আর ই কিউ টু আর এক্সি কিউ টু, এই দুটোই মেনলি ফাইন্ড করতে হবে। ঠিক আছে, এই দুটো ফাইন্ড করলেই মোটামুটি ম্যাথটা সলভ হয়ে যাবে। তাহলে এই দুটোই ফাইন্ড করা যাক, চলো করি। দেখো, তাহলে এখানে ফুল লোড ভোল্টেজ ইকুয়ালস টু নো লোড ভোল্টেজ মাইনাস এই দুটো ড্রপ। নো লোড ভোল্টেজ থেকে এই দুটো ড্রপকে মাইনাস করে দিলেই তোমার অ্যান্সারটা আসবে। সো ড্রপ দুটো আমি আলাদা করে ফাইন্ড করব, ফাইন্ড করে আমি এখানে পুট করব। এটাই আমাদের টার্গেট। পুট করলেই আমার অ্যান্সার এসে যাবে। তাহলে চলো, তাহলে আগে আমরা ফাইন্ড করি আর ইকিউ টু, তারপরে কি ফাইন্ড করব, এক্স ইকিউ টু, তারপরে কস ফাই টু আর সাইন ফাই টু অলরেডি বলা আছে, কোশ্চেনই দেওয়া আছে, একটু কোশ্চেনটা দেখে নাও। আর ওয়ান এক্স ওয়ান আর টু এক্স টু, এই চারটে প্যারামিটার দিয়ে দিয়েছে। আর এই চারটে প্যারামিটার থেকে আমি কি করে এই দুটো বার করব, অলরেডি আমি আগের দিন বলেছিলাম। দেখো, যখন তুমি এক্সি কিউ বার করবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বা আর ই কিউ বার করবে, দেখবে কার রেফারেন্স আসছে, টু মানে সেকেন্ডারি সাইডের রেফারেন্স তোমাকে ভ্যালু পয়েন্ট ফাইন্ড করতে হবে। তাহলে কি করে ফাইন্ড করবে, আর টু প্লাস আর ওয়ান ড্যাশ, একইভাবে কি করবে, এক্স টু প্লাস এক্স ওয়ান ড্যাশ। এবার আর টু এক্স টু ভ্যালু অলরেডি কোশ্চেনে দেওয়া আছে, আর টু ইকুয়ালস টু 0.3, এক্স টু ইকুয়ালস টু 0.35। তাহলে আর টু ইকুয়ালস টু 0.3, এক্স টু ইকুয়ালস টু 0.35। ওকে ফাইন। কিন্তু তোমার আর ওয়ান ড্যাশ আর এক্স ওয়ান ড্যাশ কী হবে? অ্যাকচুয়ালি আর ওয়ান ড্যাশ এক্স ওয়ান ড্যাশটা কী? অ্যাকচুয়ালি এই দুটো প্যারামিটার অ্যাকচুয়ালি কী? এই দুটো প্যারামিটার হচ্ছে সেকেন্ডারি সাইডের রেসপেক্টে প্রাইমারি সাইডের ভ্যালুগুলো। মানে অ্যাকচুয়ালি টোটাল রেজিস্ট্যান্স কি, আর আর ওয়ান প্লাস আর টু। কিন্তু তুমি যখন টু এখানে মেনশন করছো, তার মানে কি, তুমি সেকেন্ডারি সাইডের রেসপেক্টে প্যারামিটারগুলো ফাইন্ড করছো। সো আর ওয়ান আর তখন আর ওয়ান থাকবে না, তখন আর ওয়ান চেঞ্জ হয়ে আর ওয়ান ড্যাশ হয়ে যাবে। সেমভাবে এক্স ওয়ান আর এক্স ওয়ান থাকবে না, তখন চেঞ্জ হয়ে এক্স ওয়ান ড্যাশ হবে। সো হাউ টু ফাইন্ড আর ওয়ান অ্যান্ড এক্স ওয়ান আমি অলরেডি আগের দিন বলেছি, কিন্তু আজকে আরেকবার বলে দিচ্ছি। দেখো ভালো করে শুনে নাও, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটা। মানে প্রচুর প্রশ্নে প্রচুরবার প্রচুর রকমভাবে করতে হয় কোশ্চেনটা। তাহলে একটু বোঝার চেষ্টা করো, 2000 থেকে 500 ভোল্টেজ কমছে না বাড়ছে? ভোল্টেজ কমছে। ভোল্টেজ যদি কমে তার মানে কি হবে, পাওয়ার কনস্ট্যান্ট থাকলে কারেন্ট বাড়বে। দেখো বোঝার চেষ্টা করো, প্রাইমারি সাইড থেকে তুমি যদি সেকেন্ডারি সাইডে ট্রান্সফার করো কোনো প্যারামিটারকে, তাহলে কি এফেক্টটা পড়ছে সেটাকে আমি বার করার চেষ্টা করছি। আমি কি ফাইন্ড করছি, হোয়াট ইজ দ্য এফেক্ট অর মডিফাইড ভ্যালু হোয়েন ইউ আর ট্রান্সফারিং দ্য সাম প্যারামিটার ফ্রম প্রাইমারি টু সেকেন্ডারি সাইড। দ্যাট মিনস 2000 থেকে 500 যদি ট্রান্সফার হয়, সো কারেন্ট ভ্যালু বাড়বে। কেন? ভোল্টেজ কমছে তাই। ভোল্টেজ কমলে কারেন্ট বাড়ে, কারেন্ট কমলে, সরি, ভোল্টেজ বাড়লে কারেন্ট কমে। সো এখানে ভোল্টেজ কমছে মানে কারেন্ট বাড়বে। এবার কারেন্ট বাড়ছে মানে কি, দেখো পাওয়ার তো অলওয়েজ কনস্ট্যান্ট, পাওয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? সো পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। সো এখানে কি আছে, 2000/500, এইটাই তো রেটিং। সো প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড ভোল্টেজ। সো প্রাইমারি থেকে তুমি যদি কোনো প্যারামিটারকে সেকেন্ডারি সাইডে কনভার্ট করো, তাহলে কি এফেক্টটা পড়বে, 2000 থেকে 500 হচ্ছে মানে ভোল্টেজ কমছে। তাহলে ভোল্টেজ যদি কমে, তাহলে করেসপন্ডিং কারেন্ট বাড়বে। এবার যদি কারেন্ট বাড়ে তার মানে কি হবে, কারেন্ট কেন বাড়বে, যখন রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স ভ্যালু এগুলো কমবে, তখনই তো কারেন্টটা বাড়বে না? তাহলে আলটিমেটলি কি বুঝবো আমি, এখানে যেটা লিখবো সেটা হচ্ছে আগে যা আর ওয়ান ছিল তার থেকে কম ভ্যালু লিখবো। এবার কম ভ্যালু লেখা মানে কি, কম ভ্যালু লেখা মানে আগে কি ছিল দেখো, 5/13। সো এখানে কি হবে, ফর্মুলা অনুযায়ী 5/something স্কোয়ার, 13/something স্কোয়ার। আর যদি উল্টোটা হতো, এখানে সাপোজ 500 এখানে, 2000 এখানে, তখন কি করতাম, ভোল্টেজ বাড়ছে, কারেন্ট কমছে, কারেন্ট কমলে রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স ভ্যালু বাড়বে।
আর রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স ভ্যালু বাড়বে মানে এখানে তখন ডিভাইডেড না করে ইনটু করব। এবার কি ডিভাইডেড করবে? দেখো, টার্নস রেশিও কত? টার্নস রেশিওটা ওইখানে ফাইন্ড করে নিই। টার্নস রেশিও n ইকুয়ালস টু 2000 বাই 500, দ্যাট মিন্স 4। সো এখানে 4 স্কোয়ার দিয়ে ডিভিশন হবে। আবার বোঝো, যতক্ষণ না বুঝো ততক্ষণ এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি তুমি ফাইন্ড করো তার মানে কি? প্রাইমারি সাইড প্লাস সেকেন্ডারি সাইড। এবার এবার তোমার ফর্মুলাতে কি রয়েছে? ফর্মুলাতে রয়েছে আই টু আর ই কিউ টু কস ফাই টু, দ্যাট ইজ সমস্তটা সেকেন্ডারি সাইডের রেফারেন্সে ক্যালকুলেশন করতে হবে তোমাকে। এটা ফর্মুলা বলে দিচ্ছে। তাহলে আই টু আর ই কিউ টু যদি ফাইন্ড করো, আর ই কিউ টু স্পেশালি কি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু সেকেন্ডারি সাইড। এক্স ই কিউটা কি? ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স রেসপেক্ট টু সেকেন্ডারি সাইড। সো ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স বা রেজিস্ট্যান্স তুমি যদি সেকেন্ডারি সাইডের রেসপেক্টে বার করো তখন কি ফর্মুলা আসবে? আর টু তো আসবেই, কমপ্লিট আর টু আসবে, প্লাস সাম ভ্যালু অফ আর ওয়ান। এক্স টু আসবে, সাম ভ্যালু অফ এক্স ওয়ান। এবার মডিফাইড অফ আর ওয়ান আর এক্স ওয়ান। এবার মডিফিকেশনটা আমি বোঝাবো কি করে? ড্যাশ দিয়ে বোঝাচ্ছি। এইবার আর ওয়ানের ভ্যালু কমবে না বাড়বে সেই বুঝে তোমাকে ডিভিশন বা মাল্টিপ্লিকেশন করতে হবে। যদি এখানে দেখতে পাচ্ছ আর এর ভ্যালু কমবে, তখন তুমি টার্নস রেশিও স্কোয়ার দিয়ে ডিভিশন করবে। আর যদি দেখো বাড়বে, তাহলে টার্ন স্কোয়ারের রেশিওটা দিয়ে মাল্টিপ্লাই করবে। বুঝেছো কি বললাম? তাই এবার কি করে বুঝছো? টার্নস রেশিও স্কোয়ার। হ্যাঁ, হ্যাঁ, এবার এই ফর্মুলাটা তখন কি করতে? খুব ইজি জিনিস, সেটাকে করে নি তারপর বলছি। হুম, এইটাকে তাহলে সলভ করে দেখো কত আসে। এটাকে সলভ করে দেখো কত আসে। তাহলে সেটা এখনই সলভ করে নি। দাঁড়াও। 5/16, 0.3125 প্লাস 0.3 মানে 0.6125। সো আর কিউ টু হচ্ছে 0.6125, আর এক্স কিউটা হবে 13/16। হ্যাঁ, 0.8125 তো, প্লাস 0.35, 1.1625। 1.1625। এক মিনিট। হ্যালো। হ্যাঁ, না রে, আমি ক্লাসে আছি। আমি একটু পরে বলি তোকে, পরে ফোন করছি 8:30। হুম, হুম, হুম। হ্যাঁ, তাহলে এখানে আর ইকিউ টু 0.6125, তাহলে এখানে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে একটা ড্রপ মাইনাস করবে। ড্রপটা কি? প্রথম ড্রপটা হচ্ছে আই টু আর ইকিউ টু কস ফাই টু। সো আই টু এর ভ্যালু কত দেখি কোশ্চেনটা পড়ে। আই টু কত হবে? আই টু এর ভ্যালু কোথায় দেওয়া আছে? কোথায় দেওয়া আছে? 20 kVA সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, 2000/500। এগুলো ঠিকই আছে। হুম, ওকে। হ্যাঁ, আই টু এর ভ্যালু পাওয়া যাবে তোমার এই পাওয়ার থেকে। দেখো, পাওয়ার থেকে আই টু ভ্যালুটা পাওয়া যাবে। পাওয়ার ইকুয়ালস টু কি? ভি টু ইন্টু আই টু না? আবার ভি ওয়ান ইন্টু আই ওয়ান, সেম থিং। সো এখান থেকে তোমাকে আই টুটা বার করতে হবে। তাহলে আই টুটা বার করে নিই আলাদা করে। সো পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। সো ভোল্টেজ কত? 2000। 2000 ছিল না 500 ছিল সেকেন্ডারি সাইডে? 500, okay. So voltage will be 500 at secondary side. It is 500, and I2 you have to find, and power equals to কত kVA ছিল? 20 kVA। 20 into 10 to the power 3। So solve it and you can find I2 কত হবে? 500 by 20,000, 0 0 কাটলো, 20 by s, it is 40। It is 40 ampere। So I2 40, তাহলে I2 এর জায়গায় 40 লিখলাম। ফর্মুলা কি ছিল? আই টু আর কিউ টু কস ফাই টু, ওকে।
আর ইকিউ টু অলরেডি পেলাম 0.6125, অ্যান্ড কস ফাই টু কত, পাওয়ার ফ্যাক্টর নিশ্চয়ই বলে দিয়েছে, পাওয়ার ফ্যাক্টর ইজ 0.82, দেখো পাওয়ার ফ্যাক্টর ইজ, দিস ইজ পাওয়ার ফ্যাক্টর, cos phi 2, so 0.82, so it is 0.82, okay. And here also it is 40 into what is I2 execute, what is I2 execute here 1.1625, 1.1625, and what is sin phi 2, দেখো cos phi 2 বলা আছে হচ্ছে 0.82, তাহলে sin phi 2 বার করতে পারবে আরামসে। কি করে বার করবে? খুব ইজি ভাবে বার করবে। sin phi 2 equals to root over of 1 minus 0.82 that square, তাই না? তো কমপ্লিমেন্টারি ফর্মুলা এটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে সেখানে তুমি যদি cos এর ভ্যালু পুট করো তাহলে আলটিমেটলি sin এর ভ্যালু পাবে 1 মাইনাস 0.82 তার হোল স্কয়ার। সো চলো সলভ করে নিই। 0.82 তার স্কোয়ারটা আগে করি, তার স্কোয়ারটাকে আগে করি, এটা হচ্ছে ওকে। আহা কি করলাম, 0.82 ইন্টু 0.82, ওকে, তাহলে 0.82 স্কোয়ার হলো। এটার সাথে তুমি 1 মাইনাস করবে, 1 মাইনাস, আনসারটা লেখা নেই না, ওহো, 0.82 ইন্টু 0.82 ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু 0.3276, so root of answer, root of 0.7326, yes 572, 0.572, সো এখানে আসবে 0.572, তাহলে এই দুখানা ড্রপ হবে না ভি নো লোড থেকে। সো ভি ফুল লোডের ভ্যালু কত হবে, ভি নো লোড মাইনাস ফার্স্ট ড্রপ আর সেকেন্ড ড্রপ, এই ফার্স্ট ড্রপটা অ্যাসোসিয়েটেড উইথ রেজিস্টিভ ড্রপ অ্যান্ড সেকেন্ড ড্রপটা অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্ডাকটিভ ড্রপ। সো এবার ভিএনএল এর ভ্যালুটা পুট করে দাও। হোয়াট ইজ দ্য ভিএনএল এর ভ্যালু? দ্যাট ইজ 500, রাইট, নো লোড ভোল্টেজ। সো সলভ ইট অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড দ্য আলটিমেট আনসার। সো এটা হচ্ছে ভিএফএল এর ফর্মুলা। এবার তোমার কোশ্চেনের আমি অ্যান্সার দিচ্ছি, যদি এটা সাপোজ সামহাউ আর ই কিউ ওয়ান বা আর ই এক্স ই কিউ ওয়ান ফাইন্ড করতে বলতো, তখন কি হতো দেখো। এবার ফ্রেশলি ভাবে বোঝার চেষ্টা করো, ফ্রেশ ভাবে বোঝার চেষ্টা করো। রেটিং কি আছে, 2000/500, এটা আমার দরকার। আর ওয়ান এর ভ্যালু কত ছিল দেখে নি, ইট ইজ 5, এক্স ওয়ান এর ভ্যালু কত ছিল 13, আর টুর ভ্যালু কত ছিল 0.3, এক্স টুর ভ্যালু কত ছিল 0.35, ওকে। সো এই চারটে ভ্যালু দেওয়া আছে। তোমার কি টার্গেট এখন? তোমার টার্গেট হচ্ছে আর ই কিউ ওয়ান ফাইন্ড করা আর এক্স ই কিউ ওয়ান ফাইন্ড করা। কেন ফাইন্ড করার টার্গেট? জাস্ট দেখার জন্য, এই ম্যাথে লাগবে না, জাস্ট দেখার জন্য। দেখো কি করে করবে। আর ই কিউ ওয়ান মানে কি, আর ওয়ান তো থাকবেই, তার সাথে কি থাকবে, তার সাথে আর টু ড্যাশ থাকবে। এক্স ওয়ান তো থাকবেই, তার সাথে কি থাকবে, এক্স টু ড্যাশ থাকবে। ঠিক আগেরটাই কি ছিল দেখো, আগের ফর্মুলাটা আর টু তো ছিলই, হ্যাঁ আর ওয়ান ড্যাশ এক্স টু ড্যাশ, হ্যাঁ এখানে আর টু ড্যাশ এক্স টু ড্যাশ হবে। তাহলে চলো এটাও ফাইন্ড করে দেখি। তাহলে এটা ফাইন্ড করছি, আর ওয়ানের ভ্যালু তো 5 তো হবেই, প্লাস সামথিং। এবার এই সামথিংটা কি বেশি না কমবে, এই জায়গাটা তোমাকে আগে চেক করতে হবে। কি করে চেক করবে দেখো, দেখো তুমি কি করছো, সেকেন্ডারি থেকে প্রাইমারিতে ট্রান্সফার হচ্ছে, তাই না? আর ই কিউ ওয়ান এক্স কিউ ওয়ান মানে কি, অ্যাকচুয়ালি তুমি সেকেন্ডারিকে প্রাইমারিতে ট্রান্সফার করছো। সো ভোল্টেজ বাড়ছে না কমছে, বাড়ছে, 500 থেকে 200 বাড়ছে। ভোল্টেজ যদি বাড়ে তাহলে ফর্মুলা কি, পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট। সো ভোল্টেজ যদি বাড়ে তাহলে কারেন্ট কি হবে, কমবে। এবার কারেন্ট কমার কন্ডিশনটা কখন হয়, যখন রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স এগুলো বাড়ে তখনই তো হয়, রাইট? সো অ্যাকচুয়ালি এখানে এগুলো বাড়বে, কিভাবে বাড়বে, এগুলো বাড়বে আর টু এর ভ্যালু যা থাকবে, সামথিং আর ডিভিশন হবে না, এবার বাড়বে না, বাড়বে মানে মাল্টিপ্লিকেশন, কমবে মানে ডিভিশন, বাড়বে মানে সামথিং স্কোয়ার দিয়ে আমি মাল্টিপ্লাই করব। এটাও একইভাবে, হ্যাঁ ট্রান্স রেশিও স্কোয়ার। এবার সামথিং মানে কি, ট্রান্স রেশিও অলরেডি 4 আমরা জানি, সো ইট শুড বি মাল্টিপ্লাইড বাই 4 স্কোয়ার। সো হোয়াট উইল বি দ্য ভ্যালু, ইট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু প্রাইমারি সাইড। সেম ভাবে এখানে 13 প্লাস 0.35 এটাও বাড়বে, কিভাবে বাড়বে, 4 স্কোয়ার মাল্টিপ্লাই হয়ে বাড়বে। সো এখানে একটা রেজাল্ট, এখানে একটা রেজাল্ট আসবে, এগুলো এগুলো চেক করলে তুমি পেয়ে যাবে। হ্যাঁ এটা স্টেপ ডাউন,
আচ্ছা চলো আরো দুটো কেস দেখিয়ে দিচ্ছি। ধরো উল্টোটা, রেটিং আছে 500/2000, ঠিক আছে? রেটিং আছে এটা, সেম কন্ডিশন, আর ওয়ান এর ভ্যালু কি আছে, 13.3.35, 5, x1 হচ্ছে 13, r2 হচ্ছে গিয়ে 0.35, অ্যান্ড x2 হচ্ছে 0.3। ঠিক লিখলাম, দেখে নি। x2 0.35, সরি, x2 0.3, এটা 0.35। ঠিক আছে, দেখো এখানে কি করবে। এখানে ধরো তোমাকে আর ই কিউ ওয়ান ফাইন্ড করতে বলছি, এক্স ই কিউ ওয়ান ফাইন্ড করতে বলছি, তারপরে আর ই কিউ টু ফাইন্ড করতে বলছি, এক্স ই কিউ টু ফাইন্ড করতে বলছি। দেখো এটা কি করে করবে। একইভাবে ভাবি, আর ই কিউ ওয়ান মানে কি, আর ওয়ান তো থাকবেই, আর টু এর ড্যাশ হবে, এক্স ওয়ান তো থাকবেই, এক্স টু এর ড্যাশ হবে। এখানে ফর্মুলা কি, এক্স টু তো থাকবেই, এক্স ওয়ান এর ড্যাশ হবে, সরি এটা আর হবে, আর টু তো থাকবেই, আর ওয়ান এর ড্যাশ হবে, এক্স টু তো থাকবেই, এক্স ওয়ান এর ড্যাশ হবে। এই হচ্ছে চারটে ফর্মুলা আমি তৈরি করলাম আগে। এবার দেখো আর ওয়ানের জায়গায় 5 হবে, প্লাস সামথিং। এবার সামথিংটা কি করে ভাববে, আবার একই কনসেপ্টে ভাবো। তুমি আর ই কিউ ওয়ান ফাইন্ড করছো, তার মানে সেকেন্ডারিকে প্রাইমারিতে ট্রান্সফার করছো। সো প্রাইমারিতে ট্রান্সফার করলে ভোল্টেজ কমছে না বাড়ছে, এখানে এই ক্ষেত্রে কমছে। ভোল্টেজ কমলে কি হবে, কারেন্ট কি হবে, বাড়বে। সো ভোল্টেজ কমলে কারেন্ট বাড়বে। সো কারেন্ট বাড়বে কোন কন্ডিশনে, যখন আর আর এক্স কমবে, রাইট। সো এখানে কি হবে, আর টু ডিভাইড, আর টু হচ্ছে কত ছিল, 0.35, এই 3, ডিভিশন সামথিং স্কোয়ার। এবার সামথিংটা কি, সামথিংটা হবে ট্রান্স রেশিও স্কোয়ার। শোনো শোনো, ট্রান্স রেশিও না, এখানটায় সবাই ভুলটা করবে। এখানে কি হবে, অলওয়েজ ফোর স্কোয়ারই হবে। মানে আমি, দেখো আমি যদি 1/4 স্কোয়ার দিয়ে ডিভিশন করি না, তাহলে কি হবে, আলটিমেটলি ভ্যালুটা বেড়ে যাবে না, আর ই কিউ ওয়ানটা তো বাড়বে। তা তখন ফোর স্কোয়ার দিয়েই করবে, তখন ট্রান্স রেশিও হবে না, তখন ট্রান্সফরমেশন রেশিও ইউজ হবে। কিন্তু কনসেপ্ট হচ্ছে এটাই, কমবে না বাড়বে, এই কনসেপ্টে তুমি এখানে পুট করবে। জাস্ট তুমি ফাইনালি চেক করবে তোমার ভ্যালু কমছে না বাড়ছে। যদি কমে, তাহলে এমন কিছু এখানে লিখবে, এই দুটোকে ইউজ করে, কখনো কখনো ট্রান্স রেশিও, কখনো কখনো ট্রান্সফরমেশন রেশিও, যেটা বইতে কোনো জায়গাতেই ক্লিয়ারলি ফর্মুলা দিয়ে লেখা নেই। আর যেগুলো লেখা আছে দেখবে সেগুলো কোনো না কোনো কন্ডিশনে মিসম্যাচ হবেই। প্র্যাকটিক্যাল কনসেপ্ট অনুযায়ী তুমি এভাবেই ভাববে, ভোল্টেজ কমছে না বাড়ছে, করেসপন্ডিং কারেন্ট কমছে না বাড়ছে, করেসপন্ডিং তার মানে আর আর এক্স কমবে না বাড়বে। যদি কমে তাহলে এখানে রেজাল্ট যেন কমে যায়। হ্যাঁ, না ট্রান্সফরমেশন রেশিও n2/n1, রাইট। হ্যাঁ, না এই তো 2000/10 2/n1ই তো লিখেছি, 2000/500, n2/n1ই তো লিখেছি, ফোর স্কোয়ার। রাইট, 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 একদম ঠিক। কারণ তুমি যদি একটু কনসেপচুয়ালি ভাবো, তুমি যদি ভুল করে 1/4 লেখো, তাহলে আল্টিমেটলি কি হবে, এটা বেড়ে যাবে না উল্টে, আরো কম না কমার উল্টে। হ্যাঁ, তার জন্য ফর্মুলা দিয়ে মনেই রাখবে না, কনসেপ্ট দিয়ে মনে রাখবে, তাহলে কোনোদিনও ভুল হবে না। বুঝেছো? ঠিক একইভাবে বাকিগুলো তোমরা নিজেরা করো, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি, বাকিটা তোমরা নিজেরা করবে এখান থেকে। ওকে, সো এই হচ্ছে একটা। আচ্ছা, এক্স ইকুইভ্যালেন্ট টু, ওকে চলো করি। এক্স ইকুইভ্যালেন্ট টু, এক্স টু ইকুয়ালস টু এক্স, সরি, এক্স টু ইকুয়ালস টু 0.35 তো হবেই, প্লাস এক্স ওয়ান ড্যাশ কিছু একটা হবে। এবার কি হবে দেখা যাক। আচ্ছা, আমি কি করছি, এক্স কিউ টু মানে হচ্ছে প্রাইমারিকে সেকেন্ডারিতে ট্রান্সফার করছি। কি করছি, আমি করছি প্রাইমারিকে সেকেন্ডারিতে ট্রান্সফার করছি। এবার তাহলে ভোল্টেজ বাড়ছে, ভোল্টেজ বাড়লে কি হবে, কারেন্ট কমবে, কারেন্ট কমবে মানে কি হবে, আর আর এক্স এগুলো বাড়বে। তাহলে সামহাউ আমি এমন কিছু করব যাতে বাড়ে। তাহলে আগে কত ছিল, এক্স ওয়ান, এক্স ওয়ান ছিল 13, তাহলে আমি বাড়ছে মানে মাল্টিপ্লাই করব। কিন্তু কি মাল্টিপ্লাই করব, এমন একটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করব যাতে মোর দ্যান ওয়ান হয়। এবার মোর দ্যান ওয়ান মানে কি, তুমি কি করবে, অবভিয়াসলি এই নেবে না, তুমি এন আর এন নেবে না। এন মানে হচ্ছে 500/2000, যেটা 1/4 হয়, সেটা এখানে লিখবে না, উল্টে আরো কমে যাবে। তোমাকে এমন কিছু এখানে লিখতে হবে যাতে ভ্যালু বাড়ে। তার জন্য তুমি কোনটা নেবে, এন নেবে না n? হ্যাঁ, ফোর স্কোয়ার লিখবে, ভেরি গুড। তার জন্য এই ফর্মুলা দিয়ে ভাববে না, সবসময় কনসেপ্ট দিয়ে ভাববে।
দেখো তাহলে জীবনেও ভুল হবে না। আমি এইভাবেই পড়াশোনা করতাম, যে কনসেপ্ট দিয়ে ভাববো। ফর্মুলাগুলো খুব কনফিউজিং, যে ফর্মুলাগুলো কনফিউজিং সেই ফর্মুলাগুলো দিয়ে না ভেবে আমি কি করব, কনসেপ্ট দিয়ে ভাববো। বুঝেছো? হুম, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। আর এইটা দেখবে কোথাও না কোথাও মানে প্রচুর জায়গায় ইউজ হয়, এই আর ইকিউ আর এক্স ইকিউ এর ফান্ডাটা, মানে ইকুইভ্যালেন্ট রেসপেক্ট টু প্রাইমারি সাইড, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ইন্ডাকটেন্স রেসপেক্ট টু সেকেন্ডারি সাইড। ওকে, নেক্সট অঙ্কটাও ঠিক সেমই ছিল, তোমাকে ফাইন্ড করতে হতো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু প্রাইমারি আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু সেকেন্ডারি। আমি জাস্ট কোশ্চেনের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি সলভ করবো না এটার, সেম জিনিস জাস্ট বলে দিয়েছে। আচ্ছা আমি টাইপ করছি প্রবলেম নাম্বার 2টা। A single phase transformer, সিঙ্গেল ফেজ, সরি ট্রান্সফরমারের আগে একটা লেখা ছিল, সিঙ্গেল ফেজ 250 কেভিএ, কমা 2200 স্ল্যাশ 220 ভোল্ট 50 হার্জ transformer has R1 equals to 4 ওহম, কমা, এবার এখানটা একটা একটু ঘুরিয়ে কোশ্চেনটা দিয়েছে, একটা ছোট্ট জায়গায় চেঞ্জ করেছে। এটা তোমরা নিজেরা আশা করি পারবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে পারবে। R1 বলে দিয়েছে ঠিক আছে, কিন্তু এরপরে যেটা দিয়েছে না, সেটা দিয়েছে হচ্ছে L1, X1 দেয়নি, L1 দিয়েছে, ঠিক আছে। L1 ইকুয়ালস টু 0.05 হেনরি, মানে ওহমে দেয়নি, হেনরিতে দিয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা বেসিক ক্লিয়ার আছে, তোমরা পারবে কি করে কনভার্ট করতে হয়। R2 ইকুয়ালস টু 0.09 ওহম। আচ্ছা, আর কি আছে, L2 ইকুয়ালস টু 10 মিলি হেনরি, ঠিক আছে। এবার ফাইন্ড কি করতে বলেছে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস, না, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ফাইন্ড করতে বলেছে এখানে। ইম্পিডেন্স উইথ রেসপেক্ট টু WRT প্রাইমারি সাইড অ্যান্ড, সরি, MARY অ্যান্ড সেকেন্ডারি সাইড। ব্যাস, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ফাইন্ড করতে বলেছে প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইডের রেসপেক্ট, এটা বাড়িতে ট্রাই করবে, পারা উচিত। জাস্ট এখানে টুইস্ট কি দিয়েছে, আগের অঙ্কটা x1 x2 দিয়েছিল, এখানে L1 L2 বলে দিয়েছে, আর কিছুই চেঞ্জ নেই এখানে। এটা ট্রাই করবে, এটা আমি ছেড়ে দিচ্ছি। প্রবলেম নাম্বার, নেক্সট স্লাইডে চলে আসছি। ওকে, প্রবলেম নাম্বার 3, a transformer has 3% resistance and 6% impedance, full stop, determine the regulation at রোমান 1 বলছে determine the regulation at, এক মিনিট, হ্যাঁ, রেগুলেশন অ্যাট
0.85 পিএফ ল্যাগিং, কমা রোমান 2 এ বলছে 0.85 পিএফ লিডিং, আর রোমান 3 তে বলছে, তিনটে কোশ্চেন আছে এর আন্ডারে। রোমান 3 তে বলছে ইউপিএফ, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। দেখো এই কোশ্চেনটা কি করে সলভ করতে হবে। এই কোশ্চেনে পার্সেন্টেজ হিসেবে দিয়ে দেয়, এরকম অনেক সময় দেয় যে 3% রিয়াক্টেন্স, 6% রিয়াক্টেন্স, এটা মানে কি? আমি এগুলো পড়ানোর সময় বলেছিলাম। আর পিইউ ইকুয়ালস টু 3/100, এক্সপিইউ ইকুয়ালস টু 6/100, এইটা হচ্ছে এদের ভ্যালু। পার ইউনিট ভ্যালু, হ্যাঁ, এবার পার ইউনিট দিয়ে দিলে সুবিধা কি হয়, ভোল্টেজ রেগুলেশন বার করার পার ইউনিটের ফর্মুলা কি? পার ইউনিটের ফর্মুলা হচ্ছে একদম ইজি, আর পিইউ cos phi 2 প্লাস মাইনাস এক্স পিইউ সাইন ফাই 2, জাস্ট এটাই ফর্মুলা ভোল্টেজ রেগুলেশন। এবার তুমি বলতে পারো তাহলে ডিভিশন ওটা হচ্ছে না কেন? অ্যাকচুয়ালি আরপিইউ মানে কি বা এক্সপিইউ মানে কি যদি ভালো করে দেখো, আরপিইউ মানে হচ্ছে ভি টু আই টু, সরি, মানে সেকেন্ডারি সাইড ভ্যালুটা, বা আমরা যে ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলাটা জানি সেটা অ্যাকচুয়ালি কি জানি, ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলাটা যদি আগে আমরা একটু ভালো করে দেখি তাহলে সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা ছিল হচ্ছে আই টু আর ইকিউ টু ইন্টু কস ফাই টু প্লাস মাইনাস আই টু আর টু আই টু এক্স টু সাইন ফাই টু বাই ভি টু। সো এটা বাই ভি টু, এই রেশিওটাকেই বলছে হচ্ছে আর পিইউ। আবার আই টু এক্স ইকিউ টু বাই ভি টু, এই রেশিওটাকে বলছে হচ্ছে এক্স পিইউ। তাহলে এই আর পিইউ এর জায়গায় আমি যদি এটাকে পুট করি আর এক্স পিইউ এর জায়গায় যদি এটাকে পুট করি, তাহলে আলটিমেটলি ইকুয়েশন যেটা আসবে সেটাই তো মেন ভোল্টেজ রেগুলেশন। তুমি জাস্ট এখানে পুট করো আই টু আর ইকিউ টু কস ফাই টু প্লাস মাইনাস আই টু এক্স ইকিউ টু সাইন ফাই টু হোল ডিভাইডেড বাই ভি টু, তাহলে সেটাকেই আমি সেপারেট করে লিখেছি। আর এই যাই জিনিসটাকে বলে হচ্ছে আরপিইউ, আর এই টার্মসটাকে বলে, এই প্যারামিটারটাকে বলে হচ্ছে এক্সপিইউ। অনেক সময় আরপিইউ এক্সপিইউ এর ভ্যালু বলে দিয়ে তোমাকে ভি টু বলে দিল, আই টু বলে দিল, আর ইকিউ এক্স ইকিউ ফাইন্ড করতে বলতে পারে, এরকম অনেক সময় দেয়। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়, কমন মিস্টেক, যেটা অলরেডি আমি করেছি, সেটা হচ্ছে এখানে এক্সপিইউ দেয়নি, এখানে দিয়েছে ইম্পিডেন্স, 6% ইম্পিডেন্স, ইট নট এক্সপিইউ, ইট ইজ স্পেশালি জেড পিইউ। ওকে, এক্সপিইউ ইজ নট গিভেন, অ্যাকচুয়ালি এক্সপিইউ তোমাকে ফাইন্ড করতে হবে, এক্সপিইউ দেয়নি। ইম্পিডেন্স মানে কি, জেড পিইউ না, জেড পিইউ ইকুয়ালস টু 0.06, মানে 6/100। সো এখানে তুমি এক্সপিইউটা কি করে ফাইন্ড করবে তাহলে, রুট ওভার অফ জেড পিইউ স্কোয়ার, দ্যাট ইজ 0.06 স্কোয়ার জেড পিইউ স্কোয়ার মাইনাস 0.03 স্কোয়ার, তার মানে, তাই না, তাই তো ফর্মুলা। একটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলকে আমি যদি ফোকাস করি, একটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলকে যদি আমি ফোকাস করি, বেসটা যদি আমি আর পিইউ বলি, পারপেন্ডিকুলারটাকে যদি আমি এক্স পিইউ বলি, তাহলে এইটাই তো এজেড পিইউ হবে না। তাহলে এখানে জেড পিইউ ইকুয়ালস টু কী হবে, রুট ওভার অফ এক্স পিইউ স্কোয়ার প্লাস আর পিইউ স্কোয়ার। এবার সেটাকে তুমি যদি একটু ভালো করে ব্রেক করো, তোমাকে ফাইন্ড করতে হবে এক্স পিইউ। এক্স পিইউ ইকুয়ালস টু কী হবে, রুট ওভার অফ জেড পিইউ স্কোয়ার মাইনাস আর পিইউ স্কোয়ার। সেম ফর্মুলাই আমি এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে এখানে এইভাবে আগে বার করে নিতে হবে এক্স পিইউ এর ভ্যালুটা, তারপরে জাস্ট এখানে আর পিইউ এর ভ্যালু পুট করো 0.03, কস ফাই টু ফার্স্ট কেসে কি বলেছে, ফার্স্ট কেস যদি ধরে নাও 0.85 পাওয়ার ফ্যাক্টর, সো 0.85 হচ্ছে কস ফাই টু। ল্যাগিং হলে কি হয়, প্লাস আসে, আর লিডিং হলে কি হয়, মাইনাস আসে, তাই না, ফর্মুলাতে, এই জন্য ফর্মুলাতে কি আছে, প্লাস মাইনাস। সো এখানে প্লাস হবে, কারণ ইনিশিয়ালি আমি ল্যাগিং দেখছি। এক্স পিইউ তুমি এখান থেকে ফাইন্ড করো 0.06 স্কোয়ার মাইনাস 0.03 স্কোয়ার, দেখি কত হয়। 0.06 ইন্টু 0.06, এই হচ্ছে মাইনাস
ব্র্যাকেটের মধ্যে কি লিখবে 0.03 ইন্টু 0.03 ব্র্যাকেট ক্লোজ 0.0027 ওকে 0.0027 তো এটার ভ্যালু হচ্ছে 0.0027 সো এখানে কি লিখবে 0.0027 অ্যান্ড ইন্টু ল্যাগিং করছি ল্যাগিং মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর যদি 8.85 হয় দ্যাটস আগের মতন সেম জিনিস cos phi 2 হচ্ছে 0.85 তাহলে sin phi 2 কত হবে root over of 1 minus 0.85 the square সো এটাকে সলভ করে আবার দেখি কত হয় root over of 1 minus 0.85 স্কয়ার কোথায় গেল 0 সরি 1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 0.85 ইন্টু 0.85 ব্র্যাকেট ক্লোজ 0.227 root of answer 0.5267 5267 0.5267 it is 0.5267 সো এখানে কি পুট করবে 0.5267 ওকে just solve it you can find the voltage regulation for the first case it is lagging case and for leading case এ কি হবে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে মাইনাসের ফর্মুলা হবে এটাকে সলভ করে নিও সামথিং ভোল্টেজ রেগুলেশন তুমি পেয়ে যাবে আর ভোল্টেজ রেগুলেশন হ্যাজ নো ইউনিট মনে রাখবে ভোল্টেজ রেগুলেশন হ্যাজ নো ইউনিট ওকে সো সেকেন্ড কেস করছি কেস নাম্বার 2 কেস নাম্বার 2 কি আছে সেম ফর্মুলা ভোল্টেজ রেগুলেশন ইকুয়ালস টু জাস্ট মাইনাস হবে 0.85 ল্যাগিং এই লিডিং লিডিং মানে ওই একই আর আরপিইউ আর এক্সপিইউ তো সেমই থাকবে তো 0.03 আর 0.0027 সো ইট ইজ 0.03 ইন্টু পাওয়ার ফ্যাক্টর 0.85 এবার মাইনাস হবে 0.0027 ইন্টু লিডিং হোক বা ল্যাগিং হোক এখানে তোমার এক্সপিইউ সেমই থাকবে বা আরপিইউ সেম থাকবে শুধুমাত্র এখানে সাইন পিইউ এর ভ্যালুও সেম থাকবে 0.5267 এটাই হবে 0.5267 সলভ করে দেখবে এটাই হবে এই বাট আগেরটাই কি ছিল মাঝখানে ছিল প্লাস এই যে প্লাস ছিল এখানে আর এখানে কি হবে চেঞ্জ অনলি এটাই হবে এটা মাইনাস সো জাস্ট সলভ ইট ইউ ক্যান ফাইন্ড দ্য সেকেন্ড ভোল্টেজ রেগুলেশন ওকে second it there is no unit also and for third one for the third case specially you have to find the unity power factor so what is the condition of unity power factor so for UPF cos phi equals to কি হবে cos phi 2 equals to unity power factor that means 1 আর 1 যদি হয় তাহলে sin phi 2 কি হবে 0 হবে সো জাস্ট আগের ইকুয়েশন অনুযায়ী তুমি পুট করো প্লাস ধরো বা মাইনাস ধরো যে কোনো একটা ধরো 0 তো 0ই হয় না সো থার্ড কেসে যে ভোল্টেজ রেগুলেশনটা হবে সেটা কি হবে খুবই ইজি থার্ড কেসে আমি করছি ভোল্টেজ রেগুলেশন ইকুয়ালস টু আর পিইউ কস ফাই টু এটাই শুধু হবে কেন এরপরে তুমি প্লাস দাও বা মাইনাস দাও এক্স পিইউ সাইন ফাই টু যদি ইউজ করো তাহলে এইটা তো অলওয়েজ জিরোই হবে না এটা অলওয়েজ জিরো হবে হোয়াই জিরো কারণ সাইন ফাই টু জিরো দেখো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কনসেপ্ট কি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কনসেপ্ট হচ্ছে কস ফাই এর ভ্যালু 1 সাইন ফাই 0 হবে সো সাইন ফাই 0 যাই হোক না কেন এক্স এর ভ্যালু সাইন ফাই তো 0 সো জাস্ট ইউর অ্যান্সার উইল বি 0.03 আরপিইউ কত ছিল 0.03 ছিল ইয়েস অ্যান্ড cos phi 2 equals to 1 so your voltage regulation 0.03 but remember it is per unit so percentage মানে এগিয়ে যা পেলাম না সব পার ইউনিট ভোল্টেজ রেগুলেশন যতগুলো পাবো আর কি তাহলে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন কি হবে ইনটু 100 দ্যাট ইজ 3% so what is the voltage at no load 3% voltage will be dropped at full load নো লোডের 3% ভোল্টেজ ভ্যালু এই হ্যাঁ নো লোডের 3% ভোল্টেজ ভ্যালু ড্রপ হবে সো এটাই হচ্ছে ভোল্টেজ রেগুলেশনের একটা ম্যাথ যেটা অলরেডি আমি করিয়েছি এইরকম টাইপের ম্যাথ আরো কয়েকটা দেখলাম এগুলো আসছে তো এইগুলো করাচ্ছি ওকে এবার আরেকটা ম্যাথ দেখো প্রবলেম নাম্বার কত হবে প্রবলেম নাম্বার 3 প্রবলেম নাম্বার 4
এক মিনিট। ওকে, দেখো প্রবলেম নাম্বার 4। হোয়েন, কোশ্চেনটা এভাবেই স্টার্ট হচ্ছে, হোয়েন এ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার is supplied with 500 volt and 50 hertz, it gives core loss of 2500 watt, but when it is supplied with when it is supplied with 250 volt and 25 hertz, the core loss is 800 watt. Find find the hysteresis and eddy current loss. এই টাইপের একটা ফেমাস নিউমেরিক্যাল আছে। দেখো ম্যাথটা কি করে করতে হবে। এরকম টাইপের এডি কারেন্ট আর হিস্টেরিসিস লসের কিন্তু ম্যাথ আসে, যেখানে তোমাকে কি বলে দেবে, দুটো কেস বলে দেবে, একটা ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করিয়ে, ভোল্টেজ ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করিয়ে তোমাকে দুটো কেস বলে দেবে, সেই দুটো কেস থেকে তোমাকে ফাইন্ড করতে হবে। দেখো কি করে করবে। একটা ফর্মুলা আমি আগেও বলেছিলাম, যখন আমি থিওরি করিয়েছিলাম তখনও বলেছিলাম, এখন আবার বলছি যে ডাব্লু সি, ধরো আমি নোটেশন হয়তো অন্য কিছু দিয়ে লিখেছিলাম মনে নেই, বাট এখানে এটাই দেখো, কোর লস ডাব্লু সি ইকুয়ালস টু হিস্টেরিসিস লস ইন্টু ফ্রিকোয়েন্সি প্লাস এডি কারেন্ট লস ইন্টু ফ্রিকোয়েন্সি স্কোয়ার। এটা হচ্ছে মেন ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে ম্যাথ হবে। কোর লস ইকুয়ালস টু হিস্টেরিসিস লস ইন্টু ফ্রিকোয়েন্সি প্লাস এডি কারেন্ট লস ইন্টু ফ্রিকোয়েন্সি স্কোয়ার। সো কোর লস কত, কোর লস ফার্স্ট কেসে কি বলে দিয়েছে, কোর লস 2500, ফার্স্ট কেসে কোর লস 2500, hysteresis loss you don't know, you have to find special basically, and frequency in the first case it is 50 hertz, eddy current loss you have to find, frequency is also 50 square. Okay, so your formula, ultimate one equation, there will be 50 ph plus 2500 into pe, 50 দিয়ে ডিভিশন হচ্ছে, স্মল করে নিচ্ছি 50 দিয়ে ডিভিশন করে, ইট ইজ 50 দিয়ে ডিভিশন করলে কত হয়, ইট ইজ 550 হয়, এখানে পিএইচ প্লাস 50 পিই, মেক ইট ইকুয়েশন নাম্বার 1, ফার্স্ট কেস ইকুয়েশন। সেকেন্ড কেস ইকুয়েশন কি হবে, ইউজিং দ্য সেম ফর্মুলা, সেকেন্ড কেস কি আছে, ইট ইজ 800 ওয়াট, 800 ইকুয়ালস টু পিএইচ ইন্টু
it is 25 hertz, right? pH into 25 plus PE into 25 square. So again, if we solve 25 দিয়ে ডিভিশন করলে কত হচ্ছে? 32 হচ্ছে না? 25 দিয়ে 100 এর মধ্যে 4 টাইমস, এরকম আরো 8 টাইমস। সো 4 8 so 32, রাইট? সো ইট ইজ PH প্লাস 25 দিয়ে ডিভিশন করলে 25 PE। সো মেক ইট ইকুয়েশন নাম্বার 2। সো এই দুটো ইকুয়েশনকে সলভ করলে কি হবে? এবার তো এলিমিনেটরি মেথড বা এলিমিনেশন মেথড যে কোনো মেথড অ্যাপ্লাই করতে পারো। জাস্ট 1 সাবট্রাক্ট 2 করলেই তো অ্যান্সার এসে যাবে। সো এবার কি করছি? 1 সাবট্রাক্ট 2। সো এই ম্যাথটা খুব ইজি ম্যাথ, বাট অনেকেই পারে না, কারণ এখানে এডি কারেন্ট হিস্ট্রিজ এই সমস্ত ওয়ার্ড দেখলেই অনেকে কনফিউজড হয়ে যায়। বাট ফর্মুলা তুমি যদি মনে রাখতে পারো, দিস ইজ দ্য বেসিক ফর্মুলা, ভেরি ইজি ফর্মুলা। বাই ভ্যারিং দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভোল্টেজ, দ্য লস অ্যান্ড দ্য এডি কারেন্ট লসেস আর ভ্যারিড অ্যাকচুয়ালি, লসেস আর ভ্যারিড। কোর লস, টোটাল কোর লস, যেটা কোশ্চেনে বলে দিয়েছে 2500 ফার্স্ট কেসে, আর সেকেন্ড কেসে বলে দিয়েছে ওটাই 800। দাঁড়াও, ওকে, সেকেন্ড কেসে বলে দিয়েছে ওটাই 800। ওকে, সো 1 সাবট্রাক্ট 2 করলে কি হচ্ছে? 50 সাবট্রাক্ট 32, সো ইট ইজ 18। 50 সাবট্রাক্ট 32 18। PH ক্যান্সেল আউট হয়ে যাবে। 50 মাইনাস 25, দ্যাট ইজ 25। সো ইট ইজ 25 ইন্টু PE। সো PE equals to eddy current loss equals to 18 by 25. So solve it and you can get one answer. So if I তুমি যদি PE টা পেয়ে যাও, তাহলে PH তো ইজিলি সলভ করে ফেলতে পারবে যে কোনো একটা পুটিং ভ্যালু পুট করে। সাপোজ ফার্স্ট ইকুয়েশনে ভ্যালু পুট করো। সো PH equals to 50 minus 50 PE, 50 minus 50 times of 18 by 25। সো সলভ করে যা আসবে, এখানে যা আসবে, এখানে তো হয়ে যাচ্ছে মুখে মুখে, এটা 2 হবে, 36 হবে, 50 মাইনাস 36 দ্যাট ইজ 14। সো 14 কি হবে? ওয়াট। আর এখানে কত হচ্ছে? 18 বাই 25, দ্যাট মিনস সাম ভ্যালু। এটা সলভ করে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে আরেকটা নিউমেরিক্যাল, যেটা খুবই বেসিক বাট ভেরি ইন্টারেস্টিং। ভোল্টেজ রেগুলেশন, লস, হ্যাঁ, আর হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তারপরে তোমার ইএমএফ ইকুয়েশন থেকে খুব একটা কোশ্চেন আসে না, আর একটা আসে এফিসিয়েন্সি। হ্যাঁ, এফিসিয়েন্সি হচ্ছে আরেকটা কোশ্চেন, যেটা আমি আগের দিন করিয়েছিলাম থিওরিতে। আজকে জাস্ট ফর্মুলাটা একটু ডিসকাস করে দিচ্ছি, কোশ্চেন কিরকম আসে দেখে নাও এফিসিয়েন্সির। দেখো এফিসিয়েন্সির ফর্মুলাটাকে দেখো, অলরেডি আমি দেখিয়েছিলাম, জাস্ট একটু রিক্যাপচুলেট করছি। এম এস কস ফাই টু বাই এম এস কস ফাই টু প্লাস কোর লস প্লাস এম স্কোয়ার কপার লস। এগুলো নোটেশন হয়তো চেঞ্জ করেছিলাম, নোটেশনটা আমার মনে নেই, বাট এটা হচ্ছে মেন ফর্মুলা, যেখানে কোনটা কি বোঝায়? এস ইকুয়ালস টু অ্যাপারেন্ট পাওয়ার রেটিং, অ্যাপারেন্ট পাওয়ার রেটিং মানে যেটা কোশ্চেনে দেখবে দেওয়া থাকবে সামথিং কেভিএ, এক্সাম্পল হিসেবে কি বলতে পারি? এক্সাম্পল আমি লিখছি পাশে, 10 MVA, 100 কেভিএ, 25 250 2500 ভোল্ট, এই টাইপের এক্সাম্পল যেগুলো থাকবে, সরি ভোল্ট অ্যাম্পিয়ার। সো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এস এর ভ্যালু। ওকে, তাহলে কোশ্চেন থেকে এস এর ভ্যালু ফাইন্ড করা খুব ইজি, আর প্রত্যেকটা ম্যাথের ফার্স্ট লাইনেই দেখবে এরকম লেখা থাকে রেটিংটা। ওকে, এম হচ্ছে লোড ফ্র্যাকশন। সো লোড ফ্র্যাকশনের এক্সাম্পল কি হতে পারে? দেখে নাও এক্সাম্পলগুলো, কারণ কোশ্চেন পড়ে তুমি কি করে বুঝবে কোনটার মানে কি। লোড ফ্র্যাকশন হচ্ছে ফুল লোড, হাফ লোড, 0.85 লোড, এরকম এরম টাইপ থাকলে ফুল লোড মানে এম এর ভ্যালু 1, হাফ লোড মানে এম এর ভ্যালু হাফ, 0.85 লোড মানে এম এর ভ্যালু 0.85। ঠিক আছে, এরকম টাইপের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে এম এর ভ্যালু পুট করতে হবে। ওকে, কস ফাই টু মানে কি অলরেডি আমরা জানি, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, বেসিক্যালি লোড সাইড পাওয়ার ফ্যাক্টর, আর লোড সাইড পাওয়ার ফ্যাক্টরই কোশ্চেনে দেয়, অন্য কিছু দেয় না। পিসি মানে
কোর লস, যেটা আগের ম্যাথে ডাব্লিউসি দিয়ে লিখেছিলাম, ওই একই জিনিস। অ্যান্ড পিসিইউ মানে কপার লস। ব্যাস এইটুকুনি। এই কটা প্যারামিটার, এই তিনটে প্যারামিটার কোশ্চেনে ডিরেক্টলি দেওয়া থাকে। আর এইগুলো অনেক সময় ফাইন্ড করতে হয়। কি করে ফাইন্ড করবে? বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে, ধরো এই ফর্মুলাটা দিয়েই তুমি কোর লস কপার লস ফাইন্ড করতে পারো। টোটাল লস বলে দিল, আর তোমাকে ফ্রিকোয়েন্সি আর এই হিস্ট্রিস এডি কারেন্ট লস বলে দিল। মানে কি বলছি, এই ফর্মুলাটাতে আমি যদি টোটাল লস জানি, আর ফ্রিকোয়েন্সি তো জানি 50 হার্জ, পিএইচ ধরো জানি, পিই ধরো জানি, তাহলে এই তিনটে ইনফরমেশন থেকে আমি ডাব্লিউসি পাবো। ডাব্লিউসি মানে কোর লস, এই ফর্মুলায় যেটা পিসি দিয়ে লিখেছি আমি, একই মিনিং। সো একবার তুমি কোর লস পেয়ে গেলে তারপরে কি করবে? কোর লস পেয়ে গেলে টোটাল লস থেকে, টোটাল লস ধরো ডাব্লিউ এল, টোটাল লস থেকে তুমি যদি কোর লসটা সাবস্ট্র্যাক্ট করো, তাহলে তুমি কি পাবে? তুমি কপার লস পাবে, ডাব্লিউসিইউ পাবে। বা ওখানে অনুযায়ী তুমি এটাকে বলতে পারো পিএল, বলতে পারো পিসি, বলতে পারো পিসিইউ, হোয়াট এভার নোটেশন, ইট ইজ নট ইম্পর্টেন্ট, বাট সি দ্য কনসেপ্ট। সো টোটাল লস থেকে তুমি কপার লসটাকে বাদ দিলে, সরি কোর লসটাকে বাদ দিলে তুমি কপার লসও পেয়ে যাচ্ছ। সো তখন তুমি কোর লস আর কপার লসের ভ্যালু পুট করে দেবে, করে এটা ফাইন্ড করবে। অনেক সময় এরকম এগুলো ফাইন্ড করে নিতে হয়, ঠিক আছে? এগুলো ফাইন্ড করতে হয়, আর এগুলো কোশ্চেনে ডিরেক্টলি গিভেন থাকে। এগুলো ডিরেক্টলি গিভেন, ডাইরেক্টলি গিভেন থাকে। ব্যাস জাস্ট এইগুলোই। এইটুকুনি যদি পুট করো তাহলে এফিসিয়েন্সি পেয়ে যাবে। আর এখান থেকে যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশন। সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। কখন হবে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি? যখন এম স্কোয়ার পিসিইউ ইকুয়ালস টু পি সি হবে। পিসি মানে কোর লস, পিসি মানে কোর লস, পিসিইউ মানে কপার লস। মানে যখন কোর লস, এফেক্টিভ কপার লস আর টোটাল কোর লস ইকুয়াল হবে। মানে কি বলছি, টোটাল লস কি করে হয়? টোটাল লস হয় হচ্ছে পিসিইউ ড্যাশ প্লাস পিসি, এটাই তো ফর্মুলা না? পিসিইউ ড্যাশ মানে কি? এম স্কোয়ার পিসিইউ। এবার তুমি বলতে পারো কেন আমি পিসিইউ ড্যাশ দিচ্ছি, কেন পিসি ড্যাশটা দিচ্ছি না? কারণ হচ্ছে পিসিটা কোর লসটা কনস্ট্যান্ট লস, বাট পিসিইউ ডিপেন্ডস অন লোড ফ্যাক্টর, নট পাওয়ার ফ্যাক্টর, লোড ফ্র্যাকশন বা ফ্যাক্টর, লোড ফ্যাক্টর বা লোড ফ্র্যাকশন, যে কোনো কিছু বলতে পারো। সো এম এর উপর ডিপেন্ড করে কোর লসটা চেঞ্জ হয়। যত লোডটা বাড়ে তত কোর লস বাড়বে, খুব স্বাভাবিক, কারেন্ট বেশি টানবে। সো কারেন্ট লোডের উপর ডিপেন্ড করে কোর লস হয়, আর কপার লসটা কনস্ট্যান্ট থাকে। সো কনস্ট্যান্ট লস যখন কোর লসের সাথে কপার লসের সাথে সমান হয়ে যাবে, তখন যে সিনারিওটা তৈরি হয় তখন তাকে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশন বলে। So what is the condition of maximum efficiency? Again I am telling, m square equals to pc by pcu. This is the formula. So m should be equals to root over of this one. So এই ফর্মুলা দিয়ে অনেক সময় ম্যাথ আছে, রুট ওভার অফ কোর লস বাই কপার লস। বাট এই কোর লসটা কি? এটা ফুল লোড কোর লস। এই কপার লসটা কি? ফুল লোড কপার লস। অ্যাকচুয়ালি কোর লস তো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্টই থাকবে, এটা ফুল লোড হোক বা হাফ লোড হোক। বাট সিইউ ইজ এ ফুল লোড কপার লস, দিস ইজ বেসিক্যালি ফুল লোড কপার লস। সেটা এখানে পুট করবে, আর কোর লসটা উপরেই জানবে, উপরেই রাখবে, রেখে রেশিও করে রুট করে দেবে। যা পাবে সেটাকে এম হিসেবে কনসিডার করবে। জাস্ট পুট দ্য ভ্যালু ইন দিস ইকুয়েশন, ইউ ক্যান ফাইন্ড দ্য আলটিমেট এফিসিয়েন্সি অফ অ্যাট ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, আলটিমেট ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। ঠিক আছে? সো এই ফর্মুলাটা দিয়ে যা বললাম, এনাফ ইনফরমেশন দিলাম, এগুলোর নিউমেরিক্যাল আসে। ঠিক আছে? সো আজকে যেগুলো ডিসকাস করলাম এই অবধি ট্রান্সফর্মার, আর কিছু দরকার নেই। আর অটো ট্রান্সফর্মার আগের দিন আমি বলেছিলাম লাস্টে, ওগুলো একটু মনে রাখবে, ব্যাস এনাফ। আর থ্রি ফেজের প্যারালাল অপারেশন থেকে ফেজার ডায়াগ্রাম থেকে কোশ্চেন আসে, যেগুলো আমি অলরেডি কোশ্চেন পড়ানোর সময় বলেছি। ব্যাস এইটুকুনি পড়লে তোমাদের ট্রান্সফর্মার থেকে আর কোনো কোশ্চেন আটকাবে না। টোটাল কোশ্চেন কম বেশি পারবে, মানে 80% 90% কোশ্চেন পারবে। এবার খুব খারাপ কোশ্চেন আসলে ওরম হবে, বাট খারাপ কোশ্চেন আসবে না তো। পজিটিভ। হুম, বলো। ভোল্টেজ রেগুলেশন ইউজ করি কারণ হচ্ছে, ধরো ভোল্টেজ রেগুলেশন আমি আবার বলছি ওর্স কন্ডিশন হিসেবে করে চেক করে।
মানে তুমি যখন একটা কোনো মেশিন রান করবে না, তখন ভোল্টেজটা কতটা কমতে পারে। অ্যাকচুয়ালি ভোল্টেজ কমে যাওয়াটা খুব মানে ডেঞ্জারাস সিচুয়েশন, কেন জানো? ভোল্টেজ কমে গেলে কারেন্টের ভ্যালু বেড়ে যায়। আর কারেন্টের ভ্যালু বেড়ে গেলে কি হয়, হিউজ হিট জেনারেট করে, সেখান থেকে বার্ন আউট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, তাই না? বার্ন আউট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। সো এই কারণে ভোল্টেজ রেগুলেশনটা মোস্ট ইম্পর্টেন্ট জানা দরকার। ভোল্টেজ রেগুলেশন যদি জানি, তাহলে প্রিভেনশন নিয়ে রাখতে পারবো। আমাদের সেফটি ডিভাইস অন, মানে সেই অনুযায়ী সেই রেটিং এর সেফটি ডিভাইস আমরা ইউজ করতে পারবো পাওয়ার সিস্টেমে। বুঝেছো? তো এই ভোল্টেজ রেগুলেশন জানা এই কারণেই দরকার, ফর সেফটি পারপাস। হুম। ঠিক আছে, আজকের ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ডে আমরা নেক্সট নিউ টপিক স্টার্ট করবো।